স্যার আমরা হুমায়ুন কবির স্যারের কাছে শুনছিলাম যে আসলে বাংলাদেশের কি করা উচিত এই মুহূর্তে, মানে খুব তাড়াহুড়ো করা উচিত নাকি আসলে আরও দেখা উচিত যে আসলে কি হয়, কোন দিকে যায় অবস্থা। আপনি স্যার কি মনে করছেন যে আসলে কি করা উচিত বাংলাদেশের? আমি অবশ্য এই ব্যাপারে একটু আমার স্বতন্ত্র ধারণা হচ্ছে যে আমাদের অনেক দেরি হয়ে গিয়েছে। উত্তরবঙ্গের মানুষ তারা তাদের যে আক্ষেপ এবং তাদের যেভাবে রিয়্যাক্ট করছে অর্গানাইজড ওয়েতে, ইট ইজ অ্যাবসলিউটলি ওদের জন্য মানে চরম দুর্ভোগ। আমি অনেক ইন্টারভিউজ দেখেছি যে কিভাবে ঘরবাড়ি সব ডুবে যায় আর গ্রীষ্মের সময় কীভাবে সব শুকিয়ে যায়। ভারতের যে ক্রিমিনাল অ্যাক্টসগুলো গজল ডোবায়, তারা এখন নাকি তাদের আরও বেশি পানি প্রয়োজন, আরও বেশি বিস্তৃত অঞ্চলে তারা পানি দিবে। তিস্তার পানি নাকি কমে যাচ্ছে। ভারতের দিকে যদি আমরা তাকিয়ে থাকি, আমরা রিয়েলি কোনো কিছুই সলভ করতে পারবো না। আর তাছাড়া আমাদের নিজস্ব সামর্থ্য কতটুকু, আমাদের অর্থনৈতিক যে বাস্তবতা রয়েছে এবং স্পেশালি নিরাপত্তার প্রয়োজনে যেসব অস্ত্র, বিমান কেনার উদ্যোগ প্রায় শেষ প্রান্তে চলে আসছে, অনেক বেশি আমাদের প্রয়োজন হবে প্রতিরক্ষা ব্যয়ে। সেই প্রেক্ষাপটে আমি তো মনে করি যে চীনের সাথে অবিলম্বে যদি আমাদের প্রধানমন্ত্রী আগামী মাসে চীন সফরে যায়, প্রত্যেকটা আভাসী ইঙ্গিতে আমি চীনা রাষ্ট্রদূতের যে অ্যাক্টিভিটিগুলো দেখছি, কিভাবে রিপিটেডলি বাংলাদেশের থেকে প্রতিনিধি দল চীনে যাচ্ছে, তারপর চীন যেভাবে বিশ্বের বিভিন্ন উন্নয়নশীল দেশে ইনভেস্ট করছে, তাতে আমার ধারণা যে বাংলাদেশের যে নৈকট্য, ভূ রাজনৈতিক গুরুত্ব চীনের জন্য জমে উঠেছে, আমার মনে হয় চীন বিপুলভাবে আগ্রহী পদ্মা আর তিস্তা কনস্ট্রাকশন করতে। হ্যাঁ, ফেরত দেওয়ার প্রশ্ন উঠবে, টাকা পে করার প্রশ্ন উঠবে। আমি জানি যে এই যে শ্রীলঙ্কায় হাম্বল টোটাতে একটা অ্যারেঞ্জমেন্টে গিয়েছে শ্রীলঙ্কান সরকার, কিন্তু তারপর কিন্তু শ্রীলঙ্কা এমন কোনো বড় ধরনের অর্থনৈতিক দুর্যোগ এই কারণে নেমে আসেনি, তা জানি না। আমি শুনেছি যে চীন হয়তো আমাদের ওই পায়রা বন্দরের ব্যাপারে একটা ক্লেইম করতে চায় যে তোমরা যদি তিস্তার ব্যাপারে পে করতে না পারো তাহলে পায়রা বন্দরটা আমাদের নিয়ন্ত্রণে দিয়ে দাও। আমি তো মনে করি এটা একটা শাপে বর, কারণ পায়রা বন্দর আমাদের জন্য বিরাট এক মাথা ব্যথা হয়ে গিয়েছে। এখানে নব্যতা নাই, পানির স্তর কিছুতেই বাড়ানো যায় না, এবং বাংলাদেশ সরকার যে এফোর্ট দিয়েছে সেটা খুবই ব্যয়বহুল। আলটিমেটলি পায়রা বন্দর কিন্তু আলটিমেটলি আমাদের জন্য কোনো কাজে আসবে না। এখন সেখানে যদি চীন বলে যে তোমরা পায়রা বন্দরের নিয়ন্ত্রণ আমাদের, আমি তো বলবো যে এটা একটা বিরাট ব্লেসিং। হয়তো বা পায়রা বন্দরকে আরও সচল করে দেবে এবং বাংলাদেশের বাণিজ্য ক্ষেত্র, সেখানে হয়তো চীন প্রতিরক্ষা কোনো অংশগ্রহণ জায়গা চাইবে। কিন্তু আমরা জানি আমাদের যে এই যে ইয়েটা ভারতের যে বিরাট একটা তেল কয়লা উত্তোলন ইউনিট করেছে, ওই জায়গাটার নাম রামপাল। রামপাল এটা কিন্তু আমাদের জন্য একটা বড় ধরনের ঝুঁকি, প্রতিরক্ষার ঝুঁকি। সেখান থেকে ভারতকে কোনোভাবে যদি আমরা রিপ্লেস করতে পারি বাই আদার রোল, কারণ সেখানে প্রাকৃতিক যে ড্যামেজ হচ্ছে ভয়াবহ, গাছপালা আশেপাশে, পানিতে একটা বড় অংশ, সেখানে পানিতে কোনো মাছ বেঁচে থাকে না, গাছপালা সব মরে যাচ্ছে। এই ধরনের কিন্তু প্রাকৃতিক দুর্যোগ অলরেডি শুরু হয়ে গিয়েছে রামপালে, যেগুলো আমরা খুব একটা আলোচনায় আনি না, কারণ এটা শুনলে পরে সরকার খুব বিব্রতকর পজিশনে পড়তে পারে। সুতরাং আমি তো মনে করি যে খুব শিগগিরই অবিলম্বে চীনের সাথে আমাদের একটা আন্ডারস্ট্যান্ডিংয়ে যেতে হবে। এটা ভুলে গেলে চলবে না। কিন্তু আমাদের উত্তর অঞ্চল লালমনিরহাট চীনের জন্য সবচেয়ে প্রক্সিমিটি এনজয় করে ডোকলাম থেকে। আগামী ভবিষ্যতের বছরগুলো, দিনগুলো, মাসগুলো কোন দিকে গড়াবে উত্তর পূর্ব ভারতের জন্য, কারণ আমরা অলরেডি জানি যে সেখানে অনেক বড় রকমের সংঘাত শুরু হয়ে গিয়েছে মণিপুরে, মিজোরামে কুকিদেরকে নিয়ে। ভারতের কার্যকর নিয়ন্ত্রণ আস্তে আস্তে কিন্তু প্রশ্ন সাপেক্ষ হচ্ছে। তা আমরা কোনোভাবে আমরা চাইবো না যে কিছু একটা হোক, কিন্তু বাংলাদেশকে যদি ভারত সত্যিকার অর্থেই
সহ্য করতে না পারে একটা করদ রাজ্য হিসেবে ভাবা ছাড়া অন্য কিছু, তাহলে শেষ পর্যন্ত আমাদেরকেও চিন্তা করতে হবে যে যদি বলকানাইজেশন অফ ইন্ডিয়া, এই ধারণাটা পৃথিবীতে একেবারে মুছে যায়নি, কিন্তু বলকানাইজেশনের বিষয়টা ভারতে এখন তাদের জন্য যে কত বড় হেডেক, এত বড় হেডেক কিন্তু আগেকার কোনো গভর্নমেন্টের সময় ছিল না। কংগ্রেসের গভর্নমেন্ট বলেন বা অন্যান্য যারা, এমনকি অটল বিহারী বাজপেয়ীর সময়কার যে সরকার বলেন, ভারত কিন্তু মোরাললেস একটা বিশ্বাসযোগ্য রাষ্ট্র ছিল। কিন্তু আজকে ভারতের অঙ্গরাজ্যগুলোতে আমার মনে হয় যে খুব বেশি মানে ট্রাস্ট নাই। আপনি বাংলার কথাই যদি চিন্তা করেন, আপনি মনে করেন যে এই এই পাগল যে এখন মুখ্যমন্ত্রী হয়েছে, তার একদম আনপ্রেডিক্টেবল। সে এখন দিল্লি যাচ্ছে, অমিত শাহ নাকি বলছে যে এত বিরাট একটা প্যাকেজ দিবে, 3 বিলিয়ন নাকি, যে বাংলার লোকের মুখে বিজেপির প্রতি তাদের একটা ধারণাই পাল্টে যাবে, উন্নয়নের ধারণা। কিন্তু আমরা জানি বাংলাদেশে যে 3 বিলিয়ন আর 4 বিলিয়ন এটা খুব একটা বড় অঙ্ক না এখনকার কনটেক্সটে। আমরা যে আমাদের যে যারা কাজ করে বাইরে, তারাই এর চেয়ে অনেক বেশি আর্ন করে। যাই হোক, আমি মনে করি যে বাংলাই ডিসলিউশন হবে সবচেয়ে আগে। এবং হুমায়ুন যেটা বললো খুব ইম্পর্টেন্ট, যে বাংলার রাজনীতি, বাংলার বাস্তবতাই বাংলাদেশকে সবচেয়ে এফেক্ট করে। এবং এখন যদি পশ্চিমবঙ্গের অর্থনীতিকে কার্যকর করতে হয়, তাইলে বাংলাদেশের সাথে একটা স্বাভাবিক সম্পর্ক ছাড়া কোনো উপায়, কোনো স্বাভাবিক সম্পর্ক হতে পারে? অথচ এই যে এই কোরবানির সময় অনেক হিন্দু ব্যবসায়ী, তারা কোরবানির গরু বিক্রি করতে পারেনি, তারা অ্যাপিল করেছে, এবং এই যে ব্যাংক লোনগুলো নিয়েছে, একটা কথাও বলেনি, বরং আরও বেশি কঠিন ল আরোপ করা হয়েছে। তো ভারত তো বিদেশে মাংস এক্সপোর্ট করে, তাইলে কি সব এক্সপোর্ট বন্ধ হয়ে যাবে? সেটা কোথায় যাবে? কাজে এই যে ছোট ছোট এক্সাম্পলগুলো দেখলেই বোঝা যায় যে ভারত কিন্তু একটা বড় ধরনের সংঘাতের পথে যাচ্ছে, এবং সেখানে সে কোনো আন্তর্জাতিক সমর্থন থাকবে না তার পক্ষে।